7 সুন্দরী শিক্ষিত মেয়ে। শহর আলাদা, ধর্ম আলাদা, ভাষা আলাদা, একে অপরের সাথে কোনোদিন পরিচয় পর্যন্ত হয়নি। কিন্তু তাদের হারিয়ে যাওয়ার পেছনে লুকিয়েছিল একটাই যোগসূত্র, একটি 10 ডিজিটের মোবাইল নম্বর। ইন্সপেক্টর বিক্রম রায়ের টেবিলের ওপর রাখা 7টা মেয়ের ছবির দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য সুতোয় বোনা এক ভয়ঙ্কর মাকড়সার জালে আটকে পড়েছে শহরটা। আর সেই জালের কেন্দ্রে বসে থাকা মাকড়সাটা কে, সেটাই এখন খুঁজে বের করতে হবে তাকে। এমন এক শিকারী যে বন্ধুত্বের মুখোশ পরে শিকার করে, আর তার অস্ত্র হলো আপনারই হাতে থাকা মোবাইল ফোন। গল্পটা পড়ার আগে একবার ভাবুন, আপনার ফোনে আসা শেষ অজানা লিঙ্কটা কি আপনি ক্লিক করেছিলেন? যদি এই ধরনের রহস্য রোমাঞ্চ গল্প আপনার ভালো লেগে থাকে, তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায়। কলকাতা শহর, ঐতিহ্য আর আধুনিকতার এক অদ্ভুত মিশেল। এই শহরের অলিতে গলিতে লুকিয়ে আছে হাজারো গল্প। তেমনই এক গল্পের চরিত্র নিশা। পেশায় একজন ট্যুরিস্ট গাইড, বয়স 27-এর কোঠায়। ছিপছিপে চেহারা, চোখে মুখে একটা শান্ত ও বুদ্ধিদীপ্ত ছাপ। তার কথা বলার ধরন এতটাই মিষ্টি আর নম্র যে কোনো অপরিচিত মানুষ প্রথম দেখাতেই তাকে বিশ্বাস করে ফেলত। পর্যটকদের কাছে সে ছিল এক কাছের বন্ধুর মতো। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে কুমোরটুলির মলিগলি কিংবা প্রিন্সেপ ঘাটের সূর্যাস্ত, সবকিছুই তার নখদর্পণে ছিল। প্রতিদিনের মতো সেদিনও নিশা একদল পর্যটককে নিয়ে গিয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে সে যখন মন্দিরের ইতিহাস শোনাচ্ছিল, তার শান্ত কণ্ঠস্বর আর সুন্দর বাচনভঙ্গি সবাইকে মুগ্ধ করে দিয়েছিল। দলের মধ্যে থাকা এক তরুণী রিয়া নিশার কাজে এতটাই অভিভূত হয়েছিল যে সে আলাদা করে নিশার সাথে কথা বলতে এগিয়ে আসে। আপনি দারুণ কাজ করেন নিশাদি, আপনার সাথে ঘুরে মনে হচ্ছে যেন শহরটা জীবন্ত হয়ে উঠেছে, মুগ্ধ গলায় বলল রিয়া। নিশা তার পরিচিত সেই নম্র হাসিটা হেসে বলল, এটা তো আমার কাজ, আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। তা এরপর কোথায় যাওয়ার প্ল্যান আছে? কাল তো আমাদের শেষ দিন, ভাবছি এমন কোনো জায়গায় যাব যেটা খুব একটা পরিচিত নয়, একটু অফবিট, শান্ত পরিবেশ। রিয়া তার ইচ্ছা জানালো। নিশার চোখটা এক মুহূর্তের জন্য চিকচিক করে উঠল। সেই শিকারীর চোখ যা শিকারের দুর্বল মুহূর্তটা চিনে নিতে ভুল করে না। সে খুব আন্তরিকতার সাথে বলল, অবশ্যই আছে। কলকাতার কাছেই একটা গ্রাম আছে, নাম মায়াপুর। তবে আমি যেটা কথা বলছি সেটা ইস্কনের মায়াপুর নয়। এটা একটা ছোট্ট নিরিবিলি গ্রাম, গঙ্গার ধারে। খুব কম লোকই জানে। ওখানে একটা ভাঙা জমিদার বাড়ি আছে আর সূর্যাস্তটা দেখার মতো। লোকেশনটা আমি আপনাকে পাঠিয়ে দেব। রিয়ার চোখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সত্যি? খুব ভালো হয় তাহলে। আপনার নম্বরটা দিন, আমি রাতের লোকেশনটা হোয়াটসঅ্যাপ করে দেব। নিশা তার মোবাইলটা বের করে বলল। রিয়া তার নাম্বার দিতে এক মুহূর্তও ভাবল না। সে ঘুণক্ষরেও টের পায়নি যে এই নাম্বারটা দেওয়াই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। সেদিন রাতে নিজের ছোট্ট গোছানো ফ্ল্যাটে বসেছিল নিশা। তার সামনে খোলা ছিল একটা হাই এন্ড ল্যাপটপ। স্ক্রিনে ভেসে উঠছিল বিভিন্ন কোডিং টার্মিনাল। যে মেয়েটাকে দিনে সবাই শান্ত ভদ্র গাইড হিসেবে চেনে, রাতের অন্ধকারে সে হয়ে উঠত এক ভয়ঙ্কর ডিজিটাল শিকারী। তার আঙুলের ডগায় নাচত মানুষের ব্যক্তিগত জীবন। নিশা রিয়ার নম্বরে একটা মেসেজ টাইপ করল। হাই রিয়া, দিস ইজ নিশা। হিয়ার ইজ দ্য লোকেশন অফ দ্যাট হিডেন সানসেট পয়েন্ট। মেসেজটার নিচে ছিল একটা লিঙ্ক। লিঙ্কটার প্রিভিউতে দেখাচ্ছিল একটা সুন্দর নদীর ধারের ছবি। কিন্তু ওই ছবির আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর ম্যালওয়্যার, একটা স্পাইওয়্যার যা নিশা নিজেই তৈরি করেছিল। লিঙ্কটা পাঠিয়ে দিয়ে নিশা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো। তার ঠোঁটের কোণে ঝুলছিল এক শীতল ক্রূর হাসি। কয়েক মিনিটের মধ্যেই তার ল্যাপটপে একটা নোটিফিকেশন এলো, কানেকশন এস্টাবলিশড। রিয়া লিঙ্কটা ক্লিক করেছিল। আর ঠিক সেই মুহূর্ত থেকে রিয়ার ফোনের সমস্ত দখল চলে এসেছিল নিশার হাতে। গ্যালারির ছবি, কন্ট্যাক্ট লিস্ট, মেসেজ, কল লগ, এমনকি ফোনের ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা, মাইক্রোফোন, সবকিছুই এখন নিশার নিয়ন্ত্রণে। নিশার আসল খেলাটা এবার শুরু হলো। লালবাজার, কলকাতা পুলিশের সদর দপ্তর। সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের হেড ইন্সপেক্টর বিক্রম রায়ের কপালে চিন্তার ভাঁজ। তার সামনে হোয়াইট বোর্ডে লাগানো 7 জন মেয়ের ছবি। প্রত্যেকেই গত 6 মাসে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে নিখোঁজ হয়েছে। প্রথম দিকে ঘটনাগুলোকে বিচ্ছিন্ন অপহরণ বা পালিয়ে যাবার ঘটনা বলে মনে করা হতো,
কিন্তু যখন ফাইলগুলো একসাথে আনা হলো তখন এক অদ্ভুত প্যাটার্ন চোখে পড়ল। বিক্রম রায় তার জুনিয়র অফিসার সাব ইন্সপেক্টরকে বললেন, সমীর, এই কেসগুলোর মধ্যে মিলটা কি খুঁজে পেলে? সমীর, যিনি একজন ট্যাক্স স্যাভি যুবক অফিসার, বোর্ডের দিকে তাকিয়ে বলল, স্যার, মিল অনেক। প্রথমত, নিখোঁজ হওয়া প্রত্যেকেই ট্যুরিস্ট অথবা কর্মসূত্রে বাইরে থেকে কলকাতায় এসেছিল। দ্বিতীয়ত, প্রত্যেকেই সুন্দরী এবং শিক্ষিত। তৃতীয়ত, এদের কারো মধ্যেই কোনো পূর্ব পরিচয় নেই। একজন ব্যাঙ্গালোর থেকে, একজন দিল্লি, একজন পুনে, এমনকি একজন নেপাল থেকেও আছে। এদের ধর্ম, ভাষা, জাত সবকিছুই আলাদা। বিক্রম রায় মাথা নেড়ে বললেন, এগুলো তো আমরা জানি, কিন্তু আসল যোগসূত্রটা কি? কোনো একটা কমন ক্লু তো থাকবেই। এদের সবার কল ডিটেলস ভালো করে চেক করেছো? হ্যাঁ স্যার, দিনের পর দিন ধরে আমরা হাজার হাজার নম্বর ঘেটেছি, কিন্তু আজ সকালে একটা ব্রেক থ্রু পাওয়া গেছে। সমীরের গলায় উত্তেজনা। প্রতিটি মেয়ের নিখোঁজ হওয়ার আগের 48 ঘন্টার কল লিস্টে একটা নম্বর কমন, একটাই নম্বর। বিক্রম রায়ের চোখ জ্বলে উঠল। নম্বরটা ট্রেস করেছো? সেখানেই তো সমস্যা স্যার। নম্বরটা একটা প্রিপেড সিম, কোনো ডকুমেন্টেশন ছাড়া কেনা হয়েছিল। শেষবার অ্যাক্টিভ ছিল 3 সপ্তাহ আগে, তারপর থেকেই বন্ধ। টাওয়ার লোকেশন দেখাচ্ছে ধর্মতলা চত্বর, যেটা কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা। ওখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আসে যায়। খড়ের গাদায় সূচ খোঁজার মতো ব্যাপার। বিক্রম রায় চেয়ারে হেলান দিয়ে ভাবতে লাগলেন। অপরাধী অত্যন্ত চালাক। সে এমন একটা নম্বর ব্যবহার করেছে যার কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট নেই, কিন্তু সে একটা ভুল করেছে। সে একই নম্বর বারবার ব্যবহার করেছে। এটাই এখন পুলিশের হাতে একমাত্র সুতো। সমীর, আমাদের অন্যভাবে ভাবতে হবে, বিক্রম রায় বললেন। এই মেয়েগুলো সবাই ট্যুরিস্ট ছিল। কলকাতায় এসে তারা কাদের সাথে মিশেছে? হোটেল স্টাফ, ট্যাক্সি ড্রাইভার আর ট্যুরিস্ট গাইড। স্যার, সমীর কথাটা সম্পূর্ণ করল। এক্স্যাক্টলি। শহরের সমস্ত রেজিস্টার্ড এবং নন রেজিস্টার্ড ট্যুরিস্ট গাইডের একটা লিস্ট তৈরি করো। তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক করা শুরু করো। আমাদের শিকারী এদের মধ্যেই কেউ একজন হওয়ার সম্ভাবনা প্রবল। তদন্তের চাকা গড়াতে শুরু করলো, কিন্তু পুলিশ জানতো না তাদের শিকারী ততক্ষণে নতুন শিকারকে নিজের জালে জড়িয়ে ফেলেছে। রিয়া পরের দিন সকালে নিশার পাঠানো লোকেশন অনুযায়ী রওনা দিয়েছিল। জায়গাটা সত্যি খুব সুন্দর আর নিরিবিলি। ভাঙা জমিদার বাড়ির ছাদ থেকে গঙ্গার দৃশ্য ভোলার মতো নয়। রিয়া একের পর এক ছবি তুলছিল আর নিশার প্রশংসায় পঞ্চমুখ ছিল। সে তার বন্ধুদের ভিডিও কল করে জায়গার সৌন্দর্য দেখাচ্ছিল। আর অন্যদিকে কয়েক কিলোমিটার দূরে বসে নিশা তার ল্যাপটপে রিয়ার ফোনের ক্যামেরা দিয়ে সবকিছু লাইভ দেখছিল। রিয়ার আনন্দ, তার উচ্ছ্বাস, সবকিছুই নিশার কাছে একটা খেলা ছিল। সে অপেক্ষা করছিল সঠিক মুহূর্তটার। বিকেলে হোটেলে ফিরে রিয়া যখন ক্লান্ত হয়ে নিজের ঘরে পোশাক পরিবর্তন করছিল, ঠিক তখনই নিশা তার ফোনের ফ্রন্ট ক্যামেরাটা অ্যাক্টিভেট করে দেয়। রিয়ার সম্পূর্ণ ব্যক্তিগত এবং গোপন মুহূর্তগুলো রেকর্ড হয়ে যায় নিশার হার্ড ড্রাইভে। শুধু ভিডিও নয়, তার ফোনের গ্যালারি থেকে ব্যক্তিগত ছবি, ব্যাংকিং ডিটেলস, সোশ্যাল মিডিয়া পাসওয়ার্ড সবকিছুই নিশা কপি করে নেয়। এরপর শুরু হয় ব্ল্যাকমেলিং। নিশা একটা অন্য নম্বর থেকে রিয়াকে তার ব্যক্তিগত ভিডিওর একটা ছোট ক্লিপ পাঠায়, সাথে মেসেজ, যদি না চাও এই ভিডিওটা তোমার বাবা মা আর পুরো ইন্টারনেটে ছড়িয়ে পড়ুক, তাহলে চুপচাপ কাল সকালে 10 লক্ষ টাকা নিয়ে করা জায়গায় চলে আসবে। পুলিশকে জানানোর চেষ্টা করলে ফল ভালো হবে না। রিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। যে শহরটাকে সে এত ভালোবেসেছিল সেটাই তার কাছে দুঃস্বপ্ন হয়ে ওঠে। সে ভয়ে আতঙ্কে দিশাহারা হয়ে পড়ে। টাকা জোগাড় করার জন্য সে তার বাড়ির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তার আগেই নিশা তার ফোনের নেটওয়ার্ক জ্যাম করে দেয়। রিয়া বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরের দিন সকালে নিশার নির্দেশ মতো জায়গায় টাকা নিয়ে পৌঁছানোর পর রিয়াকে অজ্ঞান করে তুলে নেওয়া হয়। তারপর তাকে বিক্রি করে দেওয়া হয় এক আন্তর্জাতিক মানব পাচার চক্রের কাছে। এই চক্রের সাথে নিশার গভীর যোগাযোগ ছিল। সুন্দরী শিক্ষিত মেয়েদের বিদেশে মোটা টাকায় বিক্রি করত সে। টাকাটা তার কাছে আসতো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, যার কোনো হদিশ পাওয়া প্রায় অসম্ভব। রিয়া ছিল নিশার অষ্টম শিকার। ইন্সপেক্টর বিক্রম রায় এবং তার দল শহরের প্রায় 150 ট্যুরিস্ট গাইডকে নিয়ে তদন্ত শুরু করেন, কিন্তু নিশার রেকর্ড এতটাই পরিষ্কার ছিল যে তাকে সন্দেহের তালিকায় আনার কোনো কারণই ছিল না। তার সহকর্মীরা তার প্রশংসায় পঞ্চমুখ, পর্যটকদের রিভিউ চমৎকার, তার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। সে দেখতে শান্ত, ভদ্র এবং সবার সাথে তার ব্যবহার অমায়িক। এমন একটা মেয়ে যে এত ভয়ঙ্কর এক অপরাধ চক্রের মাথা হতে পারে তা কল্পনা করাও কঠিন। কিন্তু বিক্রম রায় ছিলেন পোড়া খাওয়া অফিসার। তিনি মানুষের মুখের আড়ালের মুখটা পড়তে জানতেন। তিনি নিশার ফাইলটা আলাদা করে রাখলেন। কিছু একটা খটকা তার মনে থেকেই যাচ্ছিল। তদন্ত যখন প্রায় থমকে গেছে, তখন একটা অপ্রত্যাশিত সূত্র আসে। রিয়ার নিখোঁজ হওয়ার পর তার পরিবার যখন পুলিশের সাথে যোগাযোগ করে, তারা জানায় যে রিয়া শেষবার নিশা নামের এক গাইডের কথা খুব বলছিল। সে নাকি একটা অফবিট লোকেশনও পাঠিয়েছিল।
এই প্রথমবার পুলিশ অপরাধীর একটা নাম পেল। বিক্রম রায় সাথে সাথে নিশার ওপর নজরদারি শুরু করার নির্দেশ দেন, কিন্তু নিশা ছিল ধূর্ত শেয়ালের মতো। সে সম্ভবত পুলিশের গতিবিধির ওপর নজর রাখছিল। প্রায় 1 মাস কেটে গেল, কিন্তু নিশা কোনো ভুল পদক্ষেপ নিল না। সে তার গাইডের কাজ চালিয়ে যেতে লাগলো আগের মতোই শান্তভাবে, যেন কিছুই হয়নি। বিক্রম রায় বুঝতে পারছিলেন যে নিশাকে হাতে নাতে ধরতে হলে তাদের একটা ফাঁদ পাততে হবে, তাকে টোপ দিয়ে গর্তের বাইরে বের করে আনতে হবে। তিনি তার দলের অন্যতম সেরা মহিলা অফিসার ইন্সপেক্টর প্রিয়া শর্মাকে এই মিশনের জন্য বেছে নেন। প্রিয়াকে একজন সাধারণ পর্যটক সেজে নিশার সাথে যোগাযোগ করতে হবে এবং তার বিশ্বাস অর্জন করতে হবে। এটা ছিল এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিকল্পনা। সামান্য ভুল হলেই প্রিয়ার জীবন বিপন্ন হতে পারে। প্রিয়া শর্মা মীরা ছদ্মনামে একজন সোলো ট্রাভেলার ব্লগার হিসেবে কলকাতায় আসে। সে সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ থাকার ভান করে এবং কলকাতার বিভিন্ন জায়গায় ঘোরার ছবি পোস্ট করতে থাকে। তার উদ্দেশ্য ছিল নিশার নজরে আসা। পরিকল্পনা মতোই কাজ হয়। একদিন নিউ মার্কেটে শপিং করার সময় আকস্মিকভাবে প্রিয়ার সাথে নিশার দেখা হয়। নিশা তাকে সাহায্য করার অজুহাতে আলাপ জমায়। প্রিয়াও এমন ভাব দেখায় যেন সে নিশার মতো একজন বন্ধুবৎসল গাইড পেয়ে ধন্য হয়ে গেছে। পরের কয়েকদিন নিশা আর প্রিয়া একসাথে অনেকটা সময় কাটায়। প্রিয়া নিশার সাথে বন্ধুত্ব পাতিয়ে ফেলে। সে নিশার বিশ্বাস অর্জনের জন্যে নিজের বানানো একটা দুঃখের গল্পও শোনায়, কিভাবে তার প্রেমিক তাকে ঠকিয়েছে এবং সে মন ভালো করতে একা ঘুরতে বেরিয়েছে। নিশা প্রিয়ার প্রতি সহানুভূতি দেখায়, কিন্তু তার শিকারী চোখ প্রিয়াকে মাপতে থাকে। সুন্দরী, একা, মানসিকভাবে বিপর্যস্ত, শিকার হিসেবে আদর্শ। একদিন কফি শপে বসে আড্ডা দেওয়ার সময় প্রিয়া বলে, কলকাতা তো প্রায় সবটাই দেখলাম তোমার সাথে, কিন্তু এমন কোনো জায়গায় নিয়ে যেতে পারো যেখানে কেউ যায় না? আমি আমার ব্লগের জন্য একটা স্পেশাল স্টোরি করতে চাই। নিশার ঠোঁটের কোণে সেই পরিচিত হাসিটা ফুটে ওঠে। সে বলে, আছে তো, একটা জায়গা আছে আমার চেনা, কিন্তু সেটা একটু গোপন। তোমাকে আমি লোকেশন পাঠিয়ে দেব, তুমি একাই যেও, তাহলে জায়গাটার আসল অনুভূতিটা পাবে। প্রিয়া মনে মনে ঈশ্বরের নাম জপ করে। টোপটা অবশেষে গিলেছে শিকারী। রাতে প্রিয়ার ফোনে নিশার মেসেজ আসে। সেই একই রকম মেসেজ, সাথে একটা লিঙ্ক। সাইবার সেল ততক্ষণে সম্পূর্ণ প্রস্তুত। তারা প্রিয়ার ফোনটাকে মিরর করে রেখেছিল। লিঙ্কটা ক্লিক করার সাথে সাথেই তারা ম্যালওয়্যারের সোর্স কোড ট্র্যাক করার জন্য ঝাঁপিয়ে পড়ে। লিঙ্কটা ক্লিক করার ভান করে প্রিয়া নিশাকে ধন্যবাদ জানিয়ে মেসেজ করে। অন্যদিকে নিশা তার ল্যাপটপের সামনে বসে কানেকশন এস্টাবলিশ নোটিফিকেশনটা দেখে হাসে। সে জানত এটা তার শেষ শিকার। সাইবার সেল কয়েক ঘন্টার মধ্যে আইপি অ্যাড্রেসটা ট্রেস করে ফেলে। যদিও নিশা একাধিক ভিপিএন ব্যবহার করে নিজের লোকেশন লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু সামিরের দল তার ডিজিটাল দেওয়াল ভেদ করতে সক্ষম হয়। লোকেশনটা ছিল রাজপুর সোনারপুর এলাকার একটি ফ্ল্যাট। ইন্সপেক্টর বিক্রম রায় তার টিম নিয়ে সাথে সাথে রওনা দেন। পুলিশ যখন ফ্ল্যাটের দরজা ভাঙে, তখন তারা নিশাকে তার ল্যাপটপের সামনে বসা অবস্থাতেই পায়। স্ক্রিনে তখন প্রিয়ার হোটেলের ঘরের সিসিটিভি ফুটেজ, যা সে হ্যাক করেছিল, লাইভ চলছিল। ধরা পড়ার পরও নিশার মুখে কোনো ভয় বা অনুশোচনার চিহ্ন ছিল না। তার শান্ত চোখ দুটো যেন বরফের মতো শীতল। বিক্রম রায় তার সামনে গিয়ে দাঁড়ান। খেলা শেষ, নিশা। নিশা শান্তভাবে ল্যাপটপটা বন্ধ করে বলল, আমি জানতাম আপনারা একদিন আসবেন, কিন্তু ভাবিনি এত তাড়াতাড়ি। তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় একাধিক হার্ড ড্রাইভ, যেখানে সে তার শিকারদের সমস্ত ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সেভ করে রেখেছিল। পাওয়া যায় বিভিন্ন দেশের মানব পাচার চক্রের সাথে তার যোগাযোগের প্রমাণ, ক্রিপ্টো ওয়ালেটের ডিটেলস। জেরার মুখে নিশা ভেঙে পড়েনি। সে খুব ঠান্ডা মাথায় নিজের সমস্ত অপরাধ স্বীকার করে। সে জানায় ছোটবেলা থেকেই সে অত্যন্ত মেধাবী ছিল, কিন্তু সামাজিক ও আর্থিক বঞ্চনা তাকে মানুষের ওপর প্রতিশোধ নিতে শিখিয়েছে। তার কাছে এই পুরো ব্যাপারটা ছিল একটা বুদ্ধির খেলা। সে প্রমাণ করতে চেয়েছিল যে সে অন্যদের চেয়ে অনেক বেশি চালাক এবং সে তাদের জীবন নিয়ন্ত্রণ করতে পারে। টাকাটা ছিল তার কাছে একটা বাই প্রোডাক্ট, আসল নেশাটা ছিল ক্ষমতা। নিশার দেওয়া তথ্যের অনুযায়ী পুলিশ কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে আরও 3 জন নিখোঁজ মেয়েকে জীবিত উদ্ধার করে। রিয়ার মতো আরও কয়েকজনকে ততদিনে দেশের বাইরে পাচার করে দেওয়া হয়েছিল, যাদের ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সাহায্য নেওয়া হয়। শহরটা এক ভয়ঙ্কর ডিজিটাল শিকারীর হাত থেকে মুক্তি পায়, কিন্তু ইন্সপেক্টর বিক্রম রায় জানতেন এই যুদ্ধ এখানেই শেষ নয়। নিশার মতো আরও অনেক শিকারী হয়তো এই ডিজিটাল দুনিয়ায় লুকিয়ে আছে, নতুন শিকারের অপেক্ষায়।
খবরের কাগজে নিশার ছবি ছাপা হয়। সেই শান্ত নম্রভদ্র মুখের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর অপরাধীর চেহারা দেখে শিউরে ওঠে গোটা শহর। গল্পটা এখানেই শেষ, কিন্তু রেখে যায় একটা সতর্কবার্তা। অচেনা মানুষের মিষ্টি কথার আড়াল কিংবা মোবাইলে আসা একটা নিরীহ লিঙ্কের পিছনেও লুকিয়ে থাকতে পারে এক সর্বনাশী ফাঁদ। বিশ্বাস করুন, কিন্তু যাচাই করে নিন, কারণ ডিজিটাল মাকড়সার জাল আপনার চারপাশে বোনা হচ্ছে প্রতি মুহূর্তে।